গুড ইভিনিং ডিয়ার স্টুডেন্ট, তোমরা প্রত্যেকে তাড়াতাড়ি করে যুক্ত হয়ে যাবে। আজকে 22 নম্বর প্র্যাকটিস সেটে তোমাদের সামনে প্রথম প্রশ্ন রয়েছে ক্লাসে। আর ক্লাসটা শুরু করার আগে আমি বলবো একটা কথা, যে তোমরা প্রত্যেকে কিন্তু তোমাদের যে সমস্ত বন্ধুরা রয়েছে যারা এসএসসি জিডি 2025 এক্সাম দিতে চলেছে ফেব্রুয়ারি মাসে, আমাদের হাতে আর সময় নেই। অলরেডি আমরা কনসেপ্ট ক্লাস ক্লিয়ার করে এসেছি এবং এখন প্র্যাকটিস সেট চলছে। আর এই প্র্যাকটিস সেটটা তোমাদের কিন্তু পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত চলবে। তাহলে যারা অঙ্কে কাঁচা রয়েছে, যদি এখনও কিছু এখান থেকে প্রত্যেকটা প্র্যাকটিস সেট করে, তাহলে ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু সেখানে করে আসতে পারবে। তাহলে যারা অঙ্কে কাঁচা রয়েছে তাদের কাছে তোমরা কিন্তু অবশ্যই এই ক্লাসটা শেয়ার করবে, এটা তোমাদের কাছে অনুরোধ থাকবে, যেন প্রত্যেকে আমাদের সঙ্গে যুক্ত হতে পারে। তাহলে প্রথম প্রশ্ন কি বলছে পড়বে। সিলিং ব্যাগের উপর 10% ছাড় ছিল। ময়ূরী একটি সিলিং ব্যাগ কিনেছে এবং নগদ অর্থ প্রদানের জন্য 5% অতিরিক্ত ছাড় পেয়েছেন এবং তাকে কত টাকা পে করতে হয়েছে? 2565 টাকা। তাহলে সিলিং ফ্যানের দাম তাহলে কি বলছে, সিলিং ব্যাগের দামটা কত আমাকে জিজ্ঞাসা করেছে। প্রথমে ব্যাগের উপর কত টাকা ছাড় দিচ্ছে? 10%। এবার যখন সে কিনতে যাচ্ছে, কিনতে যাওয়ার সময় যখন নগদ টাকা পে করে কিনছে, তখন আরও এক্সট্রা 5% ছাড় পেয়ে যাচ্ছে। প্রথমে 10% ছাড় দিচ্ছে দোকানদার, আর তারপরে যখন তুমি কিনতে যাচ্ছ ব্যাগটা নগদ টাকা দিয়ে, তখন আরও এক্সট্রা 5% ছাড় পাচ্ছ। তাহলে বলছে আমাকে যে ব্যাগটির কেনার জন্য যদি এত টাকা পে করতে হয় 2565 টাকা, তাহলে বলছে যে ব্যাগটির বাজার মূল্যটা কত, অর্থাৎ ব্যাগে লেখা ছিল কত টাকা, মার্কেট প্রাইসটা আমাকে। তার মানে দেখো 10% মানে কি 1/10। কীভাবে পেলাম? 10/100 কাটাকাটি করলে 1/10। 5% মানে কি 1/20, অর্থাৎ 5/100 কাটাকাটি করতে গেলে 1/20। তার মানে কি মার্কেট প্রাইস ছাড়ের জন্য আমরা কিসের অনুপাত লিখি? মার্কেট প্রাইস অর্থাৎ বাজার মূল্য আর বিক্রয় মূল্য এসপি। তার মানে দেখো বলছে 10% ছাড়। 10% ছাড় মানে কি, বস্তুটার দাম যদি 10 টাকা হয় তাহলে 1 টাকা ছাড়, মানে বস্তুটার যদি বাজার মূল্য 10 টাকা হয় তাহলে 1 টাকা ছাড়ে বিক্রি করবে, মানে 9 টাকায় বিক্রি করবে। এবার বলছে আবার 5% ছাড় পেলো, তার মানে কি 20 টাকা যদি বস্তুটার বাজার মূল্য হয় তাহলে 1 টাকা ছাড়ে বিক্রি করবে, তার মানে কত টাকায় বিক্রি করবে? 19 টাকায়। এখান থেকে আমরা দুটোকে কি করব? গুণ করব। তাহলে 20 আর 10 গুণ করলে হয়ে যাবে 200, আর এখানে 9 9 81, 1 হাতে তোলো 8, 9 9 171। তার মানে বস্তুটা যদি বাজার মূল্য 200 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য কত হয়ে যাচ্ছে আমার? ছাড় দেওয়ার পরে 10% আর 5% ছাড় দেওয়ার পরে 171 টাকা। কিন্তু প্রশ্নে বলছে যে ব্যাগটা কেনার জন্য কত টাকা পে করতে হচ্ছে? 2565 টাকা। 2000 কত? 2565 টাকা। কিন্তু আমরা এখানে কত পেলাম? যে 171। তাহলে 171 মানটা 2665 হলো। তাহলে একের মানটা 2565 ইন্টু 171। তাহলে বলছে মার্কেট প্রাইস কত আমার ব্যাগটার, কি বলেছে? ব্যাগের দাম কত ছিল, অর্থাৎ ব্যাগের গায়ে কত লেখা ছিল, কত লেখা ছিল মার্কেট প্রাইসটা? 200। 200-র মূল্যটা কত হয়ে যাবে? 2565/171 ইন্টু 200। যদি কাটাকাটি করো তাহলে দেখবে যে 3000 টাকা তোমরা অ্যান্সার পাবে। কত? 3000। তার মানে কত হয়ে যাবে স্যার আমাদের? ব্যাগের দামটা হয়ে যাবে 3000 টাকা মূল্য। তো দেখে নাও, একেবারে সহজ কোশ্চেন ছিল। প্রতিদিন এরকম টাইপের একটা প্রশ্ন তোমাদের থাকে সেটে, আর পরীক্ষা হলেও সেম টু সেম একটা কোশ্চেন দেখতে পাবে এখান থেকে। পরপর ডিসকাউন্ট অর্থাৎ পরপর ছাড়। চলো নেক্সট কোশ্চেনটা পড়বে এবং তাড়াতাড়ি করে করার চেষ্টা করবে, প্রত্যেকে আমাকে অ্যান্সার করবে। চলো কি বলছে, একটি কোম্পানি 150 দিনে একটি নির্দিষ্ট কাজ শেষ করতে 200 জন কর্মী নিয়োগ করেছিলেন। একটা কোম্পানি রয়েছে, একটা কাজ শেষ করার জন্য কতজন? 150 দিনে আমার কাজটা শেষ করার জন্য 200 জন কর্মী নিয়োগ করেছিলেন। এবার কি বলছে যে 50 দিনে মাত্র 1/4 কাজ শেষ হয়েছে। পুরো কাজ শেষ হতে আর কতজন, অর্থাৎ ঠিক সময় মতো কাজটা শেষ হতে আমার কতজন কর্মী নিয়োগ করতে হবে, এক্সট্রা আর কতজন কর্মী নিয়োগ করতে গেলে সম্পূর্ণ কাজটা সময়ের মধ্যে ঠিক হবে, অর্থাৎ কমপ্লিট হবে। তাহলে এক্ষেত্রে আমরা ফর্মুলা কি জানি স্যার? M1 ইন্টু D1 ইন্টু H1 বাই W1 ইকুয়াল টু হয়ে যাবে M2 ইন্টু D2 ইন্টু H2 বাই W2। কথার অর্থ কি? M1 হচ্ছে মানে ব্যক্তি, ডি মানে কি? দিন, এইচ মানে কি? আওয়ার, আওয়ার ফর ঘন্টা, অর্থাৎ কত ঘন্টা করে কাজ করছে। কিন্তু এখানে তো আমার প্রশ্নে ঘন্টার কথা বলেনি, তার মানে এখানে আমরা ঘন্টাটা লিখব না। যদি আমার প্রশ্নে ঘন্টা দেওয়া থাকতো তাহলে ঘন্টা লিখতে হতো। তাহলে এই ফর্মুলাটা তোমরা প্রত্যেকে মনে রাখবে, এই ফর্মুলাটা আমি লিখিয়েওছি তোমাদেরকে। তাহলে দেখো
EM1 তাহলে কতজন ব্যক্তি কাজ করছে প্রথমে? 200 জন করে ব্যক্তি করছে। কতদিন করেছে? 50 দিন কাজ করেছে। প্রথমে 50 দিন করেছে। 50 দিন করে এটা কি ডাব্লুটা ওয়ার্ক মানে কাজ। কত কাজ কমপ্লিট করেছে? 1/4। 1/4 মানে কি? 4 ভাগের মধ্যে 1 ভাগ কাজ কমপ্লিট করেছে। কত ভাগ করেছে? 4 ভাগের মধ্যে 1 ভাগ কাজ কমপ্লিট করেছে সমান EM2 তার মানে বলছে যে আর কতজন এক্সট্রা ব্যক্তি লাগবে, অর্থাৎ কতজন ব্যক্তি আরও নিয়োগ করতে হবে। তার মানে 200 জন তো কাজ করছে। আমার প্রশ্ন কি বলেছে যে আর কতজন ব্যক্তি নিয়োগ করলে কাজটা ঠিক মতো শেষ হয়। আমি ধরে নিলাম এক্স জন ব্যক্তি, তবে 200 জন তো ছিল, প্লাস তার সঙ্গে আরও এক্স জন যদি আমি যুক্ত করি তাহলে এই কাজটা ঠিক সময় মতো শেষ হবে। ইন্টু D2, D2টা কি আমার টোটাল কত দিনের মধ্যে শেষ করতে হবে কাজটা? 150 দিনের মধ্যে। 150 দিনের মধ্যে তো 50 দিন কাজ হয়ে গেছে, বাকি রয়েছে কত দিন? 100 দিন। তাহলে এখানে 100 বাই W2টা কী হয়ে যাবে? 4 ভাগ কাজের মধ্যে 1 ভাগ কাজ কমপ্লিট হয়ে গেছে, বাকি রয়েছে কত? 4-এর মধ্যে 1 কমপ্লিট হয়ে গেছে, তার মানে কত বাকি আছে? 3। কতর মধ্যে? 4-এর মধ্যে 3 বাকি রয়েছে। 4 ভাগের মধ্যে 1 ভাগ কমপ্লিট হয়ে গেছে, মানে আমার বাকি রয়েছে কত? 3 ভাগ। কতর মধ্যে? 4 ভাগের মধ্যে, তার মানে 3/4। তাহলে দেখো এই 4 গেল। এবার 100কে 200 দ্বারা গুণ করলে কত হয়ে যাবে? 2 1 2, 2টা 0, 2টা 0 বসিয়ে দাও, 4টা 0 প্লাস 100কে x দ্বারা গুণ করলে কত হয়ে যাবে? 100x সমান কত হয়ে যাবে? দেখো এই 3টা এখানে গিয়ে গুণ হয়ে যাবে উপরে, তাহলে 3 ইন্টু 200 ইন্টু 50। তাহলে দেখো যে এখানে থাকলো আমার, এটা থাকলো 100x সমান 3 2 6, 5 6 30, 1 2 3, 3টা 0, 1 2 3। তার মানে এখান থেকে যদি আমি -100 এক্সট্রা রেখে দিই, তার মানে এই 20,000টা ওপারে পাঠিয়ে দেবো। 20,000টা ওপারে পাঠিয়ে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে 30,000 মাইনাস 20,000, তাহলে -100x এপারে ছিল সমান কত হয়ে যাবে? 30,000 থেকে 20,000 বাদ দিলে আমার 1,000, তাহলে এখানে হয়ে যাবে কত? আচ্ছা 30,000 থেকে 20,000 বাদ দিলে 10,000। তাহলে দেখো এখানকার 2টা 0, এখানকার 2টা 0 কাটলো, আর এটা দেখো 30। আচ্ছা এখানে কত ছিল? 30,000। আর আচ্ছা এটা তো প্লাস ছিল, তাহলে মাইনাস কেন হবে? প্লাস হবে। তার মানে এখান থেকে আমার এক্সের ভ্যালুটা কত হয়ে গেল স্যার? এক্সের ভ্যালুটা পেয়ে গেলাম 100। এক্সের ভ্যালুটা কত পেয়ে গেলাম? 100। তাহলে আমরা এখানে কি ধরেছিলাম যে আরও এক্স জন এক্সট্রা অ্যাড করতে হবে, তাহলে এক্সের মানটা কত পেলাম? 100। তার মানে আর কতজন এক্সট্রা অ্যাড করতে হবে? অতিরিক্ত আরও 100 জনকে যদি আমি অ্যাড করি, তাহলে অর্থাৎ যুক্ত যদি করি, নিয়োগ করি কাজে, তাহলে কাজটা আমার ঠিক সময় মতো শেষ হয়ে যাবে। চলো তাহলে ফর্মুলাটা প্রত্যেকে লিখে নাও। যদি ঘন্টার কথা বলতো যে এতজন ব্যক্তি প্রতিদিন এত ঘন্টা করে কাজ করে, তাহলে এখানে কিন্তু ঘন্টা দ্বারা আমরা গুণ করতাম। চলো তাহলে ফর্মুলাটা প্রত্যেকে কিন্তু নোট খাতায় তুলে নেবে, খুবই ইম্পর্টেন্ট ফর্মুলা এটা। চলো নেক্সট কোশ্চেন দেখবে। চলো কি বলছে? একটি শহরের জনসংখ্যা প্রথমে 10% বৃদ্ধি পায়, দ্বিতীয় বছর, আচ্ছা প্রথম বছর 10% করে বৃদ্ধি পাচ্ছে, আর দ্বিতীয় বছর আমার 10% হ্রাস পায়। দ্বিতীয় বছর শেষে জনসংখ্যা হচ্ছে 99,000 হলে, আচ্ছা 9,90,000 হলে শুরুতে জনসংখ্যা কত ছিল? অর্থাৎ যখন থেকে আমি ক্যালকুলেট করতে শুরু করছি তখন, অর্থাৎ বছরের প্রথম বছরের শুরুতে কতজন ছিল আমাকে জিজ্ঞাসা করছে। তার মানে 2 বছর শেষে কত বলেছে? 9,90,000। আর প্রথম বছর কত পার্সেন্ট? প্রথম বছর থেকে 10% কী পাচ্ছে? আমার বৃদ্ধি পাচ্ছে, 10% বৃদ্ধি পাচ্ছে। আবার দ্বিতীয় বছরে কি করছে? আমার 10% হ্রাস পাচ্ছে, 10% হ্রাস পাচ্ছে। তাহলে 10%-এর মান কি জানি আমরা স্যার? 10%-এর মান জানি 1/10। অর্থাৎ এটা যদি আজ হয় আর এটা আজ অনুপাত পরে, অর্থাৎ বছরের প্রথমে, অর্থাৎ বছরের শুরুতে যদি 10 জন থাকে তাহলে 1 জন বৃদ্ধি পাচ্ছে। দেখো প্রথমে কিন্তু প্রথম বছর বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ প্রথমে যদি 10 জন থাকে তাহলে 1 বছর পরে কত হয়ে যাবে? 1 জন বৃদ্ধি পেয়ে হয়ে যাবে 11 জন। এবার দ্বিতীয় বছরে আমি কি করব? 10% হ্রাস পাচ্ছে, 10% মানে কত? 1/10। মানে দ্বিতীয় বছরের শুরুতে যদি 10 জন থাকে তাহলে শেষে কতজন হয়ে যাবে? 1 জন কমে যাবে, তার মানে 9 হয়ে যাবে। মানে 2 বছরের ক্যালকুলেশন পেয়ে গেলাম, গুণ করে দাও, এটা হয়ে যাবে 100, এটা হয়ে যাবে 99। তার মানে আমাকে কি বলেছে যে এত হলে বছরের কত বলেছে? বছরের শেষের জনসংখ্যা বলে দিয়েছে 9,90,000 হলে, বলছে শুরুতে কত ছিল। তাহলে বছরের শেষে আমরা কত পেয়েছি জনসংখ্যাটা? পরে বছরের পরে পেয়েছি 99, কিন্তু আমাকে বলেছে যে 99 না, 9,90,000, 9,90,000। তার মানে 1-এর মানটা হয়ে যাবে
9,90,000 বাই 99, আর বলেছে যে বছরের শুরুতে কত ছিল, তাহলে শুরুতে বলতে কি আজ, তাহলে শুরুতে কত ছিল 100, 100-র মানটা হয়ে যাবে আমার 99,000 বাই 99 ইন্টু 100। তাহলে দেখো 99 একে 99, 1 2 3 4, 1 2 3 4, তাহলে 10,000কে 100 দ্বারা গুণ করে দাও, তাহলে গুণ করলে কি হবে, 1 আর 1-এর গুণফল হয়ে যাবে 1, কয়টা শূন্য আছে 1 2 3 4 5 6, 6টা শূন্য বসে দাও, 1 2 3 4 5 6, তাহলে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, অর্থাৎ 10 লক্ষ ছিল। তার মানে শুরুতে কত সংখ্যা ছিল, 10 লক্ষ ছিল। তাহলে শুরুতে জনসংখ্যাটা কত ছিল বছরের শুরুতে ছিল 10 লক্ষ। একেবারে সহজ প্রশ্ন, আশা করি দ্বিতীয়বার এক্সপ্লেন করতে হবে না, কারণ প্রত্যেকটা শিফটে দেখতে পাচ্ছ যে এই টাইপের অঙ্ক তোমাদেরকে করাচ্ছি আমি। আর পরীক্ষা হলে কিন্তু জনসংখ্যা সংক্রান্ত একটা না একটা কোশ্চিন পাবেই, মোস্ট একবারে লিখে নাও, 100% গ্যারেন্টি একটা প্রশ্ন আসবেই জনসংখ্যা থেকে। চলো দ্বিতীয় কোশ্চিনটা করার চেষ্টা করবে। নেক্সট কোশ্চিনটা কি বলছে, ছাড় খুঁজুন যদি একটি বইয়ের চিহ্নিত মূল্য 5,000 টাকা হয়। চিহ্নিত মূল্য বলতে কি, আমার মার্কেট প্রাইস, এমপিটা বলে দিয়েছে কত আমার 5,000 টাকা। আর কি বলছে, যদি বিক্রয় টাকা হয় এবং এটি 4,000 টাকায় বিক্রি করা হয়, তাহলে কত টাকায় বিক্রি করছে, অর্থাৎ সেলিং প্রাইসটা হয়ে যাচ্ছে আমার 4,000 টাকা। অর্থাৎ লেখা আছে 5,000 টাকা, বিক্রি করছে 4,000 টাকা, তাহলে বলছে ছাড় কত। শতকরা টতকরা কিছু জিজ্ঞাসা করেনি, নর্মালি জিজ্ঞেস করেছে ছাড় কত। 5,000 লেখা আছে, 4,000-এ বিক্রি করছে, তাহলে কত টাকা হবে, 5,000 বিয়োগ 4,000 হয়ে যাবে 1,000। এটা ছিল একেবারে জলের মতো সহজ কোশ্চিন, যারা পারোনি তারা ডুবে মরে যাও। চলো নেক্সট কোশ্চিন দেখবে, একেবারে সহজ কোশ্চিন ছিল, কিছুই ছিল না অঙ্কতে। আর এটা কিন্তু তোমাদের প্রিভিয়াস ইয়ারে জিজ্ঞাসা করেছে, এসএসসি জিডির যারা পরীক্ষা দিয়েছো আগের বছর 2023-এ, তাদের কোনো না কোনো শিফটে এটা ছিল অঙ্কটা। চলো 5 নম্বর কি বলছে, 24 এবং 12-র তৃতীয় সমানুপাতি খুঁজি। এই অঙ্কটা সেম অঙ্ক আমরা আগের দিন করেছি, রিপিট হয়ে গেছে প্রশ্নটা, তারপরেও তোমরা করে দেখো, দেখি কে কে করতে পারো। 24 আর কার বলেছে আমার 12-র তৃতীয় সমানুপাতি, তার মানে তৃতীয় সমানুপাতি বার করার নিয়মটা কি, আমার শেষে যে সংখ্যাটা আছে সেটাকে গুণ করে 2বার লিখবো, প্রথম সংখ্যাটা বসে যাবে নিচে একবার, তার মানে 12 2 24, 2 6 12, তার মানে 6 হয়ে গেল আমাদের, 6 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে একেবারে সহজ অঙ্ক ছিল, যে কোনো সংখ্যার তৃতীয় সমানুপাতি যদি বের করতে পারলে দুটো সংখ্যা দিয়ে দিবে আমাকে, তৃতীয় সমানুপাতি বের করতে হবে, তাহলে দ্বিতীয় যে সংখ্যাটা থাকবে পরে সেটাকে গুণ করে উপরে 2বার লিখবো, আর প্রথমটাকে নিচে দিয়ে কাটাকাটি করব, যেটা অ্যান্সার হবে সেটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। চলো নেক্সট কোশ্চিনটা দেখবে কি বলছে, দুটি সংখ্যার অনুপাত 2:3, প্রতি সংখ্যার সাথে যদি 8 যোগ করা হয় তাহলে তাদের অনুপাত 8:11 হয়। তাহলে বলছে সংখ্যা দুটি কি, তবে দুটি সংখ্যার অনুপাত কত বলে দিয়েছে স্যার 2:3, তাহলে এখান থেকে আমি ধরে নিব একটা সংখ্যা কত 2x, আর একটা কি ধরে নিব, এখান থেকে ধরে নিব একটা 3x, তবে 2x আর 3x, তাহলে সংখ্যা দুটো কি কি ধরে নিলাম, একটা 2x আর একটা হচ্ছে 3x। এবারও বলছে সংখ্যা দুটোর সঙ্গে যদি 8 করে যোগ করা হয়, তার মানে প্রথমটার সঙ্গে 8 যোগ করলাম, দ্বিতীয়টার সঙ্গে আমি 8 যোগ করব, তাহলে বলছে তাদের যে অনুপাতটা হবে সেটা হবে 8:, কত হয়ে যাবে আমার 8:11। তার মানে আমরা কি জানি, অনুপাত আকারে লেখা মানে কি 2x + 8 বাই, এটা অনুপাত মানে কি, এটাকে বাই আকারে ভগ্নাংশের আকারে লেখা, এটাই হচ্ছে আমার অনুপাত, তাহলে 3x/8 হয়ে যাবে এটা। আর এখানে কি হয়ে যাবে 8/11, তাহলে কোনাকুনি গুণ করো, এটাকে এটা দ্বারা গুণ করো, আর এখানে এটা দ্বারা, তাহলে 11 2 কত হয়ে যাবে স্যার 22x, প্লাস 8 11 88 হয়ে গেল, সমান 3 8 24x, প্লাস 8 8 64 হয়ে গেল। তাহলে এক্সগুলোকে একদিকে নিয়ে আসো, বাকিগুলোকে ওই পারে নিয়ে যাও, তাহলে 22x মাইনাস 24xটা প্লাস আছে, এবারে এসে মাইনাস হয়ে যাবে, 24x সমান কি হয়ে যাবে 64, এই 88টার ওপরে গিয়ে মাইনাস হয়ে যাবে 88, তার মানে কত হয়ে গেল -2x। -24x থেকে 22x বাদ দিলে কত হয়ে যাবে -2x, সমান কত হয়ে যাবে 64 থেকে 88 থেকে যে 64 বাদ দিই, তাহলে 4 2 24, কত মাইনাস, যেহেতু 88টা বড় আছে আর বড়র আগে কি রয়েছে মাইনাস, তার মানে আমার হয়ে যাবে -24, তাহলে এই মাইনাস গেল, x সমান কত হয়ে যাবে, কেটে দাও 2 দ্বারা 12, তার মানে x এর মান হয়ে গেল 12। তার মানে আমরা সংখ্যা দুটো কি ধরেছিলাম, একটা সংখ্যা ধরেছিলাম 2x আর একটা ধরেছিলাম 3x, তাহলে আমার সংখ্যাটা কি হয়ে যাবে, প্রথম সংখ্যাটা কত হয়ে যাবে 2 × x এর জায়গাতে কি বসাবো, আমরা 12 বসাবো, তাহলে 12 বসিয়ে দাও, তাহলে 2 × 12 সমান একটা পেয়ে গেলাম 24, আর একটা কি পেয়ে যাবো 3x, 3 × x এর জায়গাতে 12, তাহলে 12 3 12 36, তার মানে কত হয়ে গেল সংখ্যা দুটো আমার 12 24 আর 36 হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে সংখ্যা দুটি কি 24 আর 36। চলো নেক্সট কোশ্চেন দেখবে,
চলো করো নেক্সট কোশ্চিন। চলো আশা করি তোমরা করতে পেরেছো প্রত্যেকে। চলো দেখবে আমার সঙ্গে অ্যান্সার। আচ্ছা কি বলছে আমার প্রশ্ন, শীতের দিনে দিনের বেলায় গড় তাপমাত্রা 34 ডিগ্রি সেন্টিগ্রেডে রাতে তাপমাত্রা 8 ডিগ্রি সেন্টিগ্রেডে কমে আসে। অর্থাৎ শীতের দিনে আমার দিনের বেলা কত ডিগ্রি সেন্টিগ্রেড রয়েছে, 34 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রয়েছে। এবার কি করছে, আমার রাতের বেলা তাপমাত্রাটা ঘটে হয়ে যাচ্ছে 8 ডিগ্রি সেন্টিগ্রেডে। 34 ডিগ্রি থেকে হয়ে যাচ্ছে কত আমার 8 ডিগ্রি সেন্টিগ্রেডে। তাহলে বলছে কত শতাংশ কমেছে আমার, অর্থাৎ তাপমাত্রা যে কমেছে তাহলে কত শতাংশ অর্থাৎ কত হারে কমেছে আমাকে জিজ্ঞাসা করছে। 34 ছিল রাতে, দিনে ছিল 34, রাতে হয়ে গেছে 8, তাহলে কত কমেছে স্যার আমার 26 ডিগ্রি। তাহলে আমাকে বলছে যে শতকরা কত, তাহলে 26 কমেছে কত থেকে 34 থেকে, তাহলে 34 ইন্টু কত হয়ে যাবে আমার 100%। তাহলে কাটাকাটি করো, 2 দ্বারা 13, 2 26, 17, 2 34, তার মানে এটা 13কে 100 দ্বারা গুণ করলো তাহলে কত হবে 13কে 13 0 0, তাহলে 1300/17 কাটাকাটি করবে, যেটা অ্যান্সার পাবে দশমিকে, সেখানে দেওয়া আছে আমার দশমিকে যেটা অ্যান্সার পাবে সেটাই হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। তার মানে দেখো 42 আর 26 তো আমার দশমিকে নেই, তার মানে ওই দুটো অপশান আমার একেবারে হবেই না। তার মানে কি রয়েছে বি আর সি দাগের আমার দুটোর মধ্যে একটা অ্যান্সার হবে। তোমরা করে প্রত্যেকে আমাকে জানাবে অ্যান্সার যে কারেক্ট অ্যান্সার কী হবে। চলো নেক্সট কোশ্চেন দেখবে কি বলছে, যদি একটি কঠিন দান বৃত্তাকার সিলিন্ডারের মোট পৃষ্ঠের ক্ষেত্রফল 1100 সেমি স্কোয়ার হয়, তাহলে মোট পৃষ্ঠের ক্ষেত্রফল সিলিন্ডারের কি বলেছে, মোট পৃষ্ঠের ক্ষেত্রফল 1100 সেমি স্কোয়ার বলেছে, তাহলে বলছে বাঁকা পৃষ্ঠের ক্ষেত্রফলটা কত। আমাকে বলে দিয়েছে মোট পৃষ্ঠের ক্ষেত্রফল, আর বার করতে বলেছে কি শুধু বাঁকা তলের ক্ষেত্রফল। তার মানে এটা যদি আমার সিলিন্ডার হয় স্যার, যারা পরিমিতি চ্যাপ্টারটা করেছো আশা করি তাদের বুঝতে কোনো রকম অসুবিধা হবে না, অলরেডি তারা অ্যান্সার করে দিয়েছো যাদের ফর্মুলাগুলো মনে রয়েছে। এটা যদি সিলিন্ডার হয় তাহলে এই যে গোল তলটা রয়েছে এটা কি আমার, এই তলটা হচ্ছে আমার কি বাঁকা তল, এই তলটা হচ্ছে আমার বাঁকা তল। কিন্তু প্রশ্নে আমাকে বলেছে যে সমগ্র তল অর্থাৎ মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল বলেছে কত 1100 সেমি স্কোয়ার। তাহলে মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি জানি আমরা, এই যে বাঁকা তলটা রয়েছে এটার জন্য 2πr/h প্লাস এই একটা তল আর এই একটা তল, এই দুটো তলের জন্য কি হয়ে যাবে আমাদের 2πr স্কোয়ার। যেহেতু এটা কি বৃত্তাকার তল আর বৃত্তাকার তলের আমার কি ক্ষেত্রফলের ফর্মুলা জানি পাই স্কোয়ার, সেজন্য এটা হয়ে যাবে πr স্কোয়ার আর এটা হয়ে যাবে πr স্কোয়ার। কত হয়ে গেল πr স্কোয়ার পাই স্কোয়ার 2πr স্কোয়ার। তার মানে এটাই আমাকে বলে দিয়েছে কত 1100 সেমি স্কোয়ার। তাহলে বলেছে যে শুধু বক্রতলের ক্ষেত্রফলটা আমার বাঁকা তলের ক্ষেত্রফলটা, তাহলে বাঁকা তলের ক্ষেত্রফলটা কত ছিল এটা, আর এটাই তো ছিল আমার বাঁকা তলের ক্ষেত্রফল। তার মানে শুধু এটার মানটা আমাকে বের করতে বলেছে। তার মানে শুধু এটাকে রেখে দিব আমি এবারে 2πr/h, এটাকে ওপারে গিয়ে মাইনাস করে দেবো, তাহলে 1100 মাইনাস হয়ে যাবে 2πr স্কোয়ার। আর ব্যাসার্ধটা আমাকে কত বলে দিয়েছে 7 সেমি, ব্যাসার্ধটা কত বলে দিয়েছে 7 সেমি। তাহলে দেখো 1100 মাইনাস 2 ইন্টু পায়ের মান কত 22/7 ইন্টু আর স্কোয়ার, আর এর মান কত 7, তাহলে 7-এর স্কোয়ার কত হয়ে যাবে 7 ইন্টু 7, তাহলে এই 7 কাটলো, তাহলে কত হয়ে গেল 1100 মাইনাস 7 2 14, 14 2 28, 8 হাতে হলো কত 2, 14 2 28 2 30, তার মানে কত হয়ে যাবে 792 হয়ে যাবে আমার অ্যান্সার। 792 সেমি স্কোয়ার হয়ে যাবে আমার অ্যান্সার। তাহলে শুধু বক্রতলের ক্ষেত্রফলটা কত হয়ে যাবে আমার, শুধু গোল আকারে যে বক্রতলটা রয়েছে সেটার ক্ষেত্রফল হয়ে যাবে 792 সেমি স্কোয়ার। চলো নেক্সট কোশ্চিন দেখবে, একেবারে সহজ কোশ্চিন ছিল। আমি কি বলেছিলাম, কালকে বলেছিলাম পরিমিতি চ্যাপ্টার থেকে দুটো কোশ্চিন আসবে তোমাদের 20টার মধ্যে এসএসসি জিডিতে, আর যাদের ফর্মুলা মনে রয়েছে তারা একেবারে 100% করে আসতে পারবে দুটো। চল কি বলে, চিনির দাম 5% কমেছে, যদি একটি পরিবার তাদের চিনির খরচ আগের মতো রাখতে চায় তাহলে পরিবারকে চিনির ব্যবহার কত বাড়াতে হবে। তার মানে চিনির দামটা 5% কমে গিয়েছে, 5% কমে গিয়েছে। আচ্ছা আমি তোমাকে বোঝানোর জন্য একটা উদাহরণ দিচ্ছি। ধরো তুমি 100 টাকাতে 1 কেজি চিনি খেতে বাড়িতে, আগে ধরে নাও যে 100 টাকাতে 1 কেজি চিনি পাইতে দোকানে গিয়ে, কিন্তু এখন চিনির দাম 100 টাকাতে কমে 90 টাকা হয়ে গেছে, তাহলে চিনি অবশ্যই বেশি পাবে 100 টাকাতে। কিন্তু তুমি কি বলছো যে চিনির দাম তুমি আর 1 কেজি নিয়ে আসবে না, 90 টাকাতে এখন 1 কেজি পেয়ে যাবে, আগে 100 টাকা দেবে, কিন্তু বলছো যে আমি 100 টাকারই চিনি নিয়ে আসবো, তাহলে চিনি পরিমাণটা কত তোমাকে, অর্থাৎ চিনির খরচ অর্থাৎ চিনির পরিমাণটা কত তোমাকে বাড়াতে হবে। তার মানে দেখো আগে ছিল 100 টাকাতে 1 কেজি, এখন হয়ে গেছে 90 টাকাতে 1 কেজি, কিন্তু তুমি কিনছো 100 টাকার, তার মানে 100 টাকার কিনলে কি 10 টাকার বেশি চিনি পাবে, তার মানে 10 টাকার যে চিনিটা বেশি পাবে সেটার
তোমার কি করতে হবে আমাকে সেটার ব্যবহারটা বাড়াতে হবে। আশা করি বুঝতে পেরেছো। তার মানে 5%-এর মান কি আমাদের 1/20, 5/100 কাটাকাটি করলে 1/20। তার মানে আগে যদি আমার 20 টাকা হতো, তার মানে এখন কমে গিয়েছে দামটা কত, 1 টাকা, তার মানে হয়ে গেছে 19 টাকা। তার মানে আগে যদি 20 টাকাতে 1 কেজি তুমি চিনি পেতে, তার মানে এখন 19 টাকাতে 1 কেজি চিনি পাচ্ছ। কিন্তু তুমি বলছো যে আমি 20 টাকারই কিনবো, তাহলে কত টাকার আমাকে চিনির ব্যবহারটা বাড়াতে হবে? দেখো কতটুকু, 19 টাকাতে এখন 1 কেজি পাচ্ছ, তাহলে তুমি আগে 20 টাকার কিনতে, এখনও বলছো 20 টাকার কিনবো, তাহলে কত টাকার বেশি ব্যবহার বাড়াতে হবে? 1 টাকার। এখন যেহেতু 19 টাকাতে 1 কেজি পেয়ে যাচ্ছ, তারপর 20 টাকাতে অবশ্যই বেশি পাবে। কতটুকু বেশি পাবে? এই 1 টাকার সমান চিনিটা, 1 টাকার চিনি পাবে কত টাকাতে বেশি? 19 টাকাতে ইন্টু 100%। তাহলে যত অ্যান্সার হবে 100/19 সমান 5 পূর্ণ 5-এর 19% হয়ে যাবে আমাদের অ্যান্সার। 5 পূর্ণ 5-এর 19, 5-19-এ কত হয়ে যাবে? 5-45, 5-5 = 95, 5-19-এ 95 হয়ে যাবে। তাহলে 5 পূর্ণ 5-এর 19% হয়ে যাবে আমাদের, উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। একেবারে সহজ ছিল। যেটা আমার কমে দামটা হয়েছে সেই দামটাই আমার কি হবে, সেই টাকার পরিমাণটাই আমার চিনির ব্যবহারটা বাড়াতে হবে। যদি বলতো 20% বৃদ্ধি পেয়ে গেছে, তার মানে আগে 20 টাকাতে পেতে এখন 21 টাকাতে 1 কেজি চিনি পাবে। তার মানে যদি বলে যে চিনির ব্যবহারটা কত কমাতে হবে যদি বলে দিত, তার মানে এখন 21 টাকাতে পাচ্ছ, আগে 20 টাকাতে পাচ্ছ, তার মানে এখন তুমি 20 টাকাতেই কিনবে, 20 টাকারই, তার মানে কত টাকার কম পাবে? 1 টাকার, যেহেতু 20 টাকার কিনছো আর এখন চিনি 21 টাকা কেজি, তার মানে কত টাকা কম কিনবে তুমি? 1 টাকার কম কিনবে। যেহেতু এখন 21 টাকা কেজি হয়ে যায়, তুমি কিনছো 20 টাকায়, তার মানে 1 কেজি তো চিনি পাবে না, 1 টাকার চিনি কম পাবে, যেহেতু এখন 21 টাকা কেজি, তবে 1 টাকার কম পাবে কতর মধ্যে? 21-এর মধ্যে ইন্টু 100 করে দিতে। চলো নেক্সট কোশ্চেন দেখবে কি বলছে। যদি প্রতি বছর 8% হারে 3 বছর একটি নির্দিষ্ট অঙ্কের টাকার চক্রবৃদ্ধি এবং সরল সুদের পার্থক্য 61.60 টাকা হয়, তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট, চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদ, সিম্পল ইন্টারেস্টের পার্থক্যটা 61.60 টাকা বলেছে। তাহলে আমাকে কি বলছে, 3 বছরের, কত বছরে আমার চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্যটা আমার 3 বছরের, অর্থাৎ 3 ইয়ার্সের পার্থক্যটা 61.60 টাকা বলেছে। তাহলে বলছে যে কি, তাহলে মূলধন কত, মূলধনটা কত বের করতে বলেছে। তার মানে আমি কি বলেছিলাম কম্পাউন্ড ইন্টারেস্ট যখন করিয়েছিলাম চক্রবৃদ্ধি সুদ, যে যেইটা আমার দেওয়া আছে সুদের পার্থক্যটা, চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য 61.60 টাকা, 61.60 টাকা, সেখান থেকে আমি খুচরো টাকাটা, এক্সট্রা টাকাটা বাদ দিব। তার মানে এখানে কত টাকা বেশি রয়েছে? 1 টাকা 60 পয়সা। 1 টাকা 60 পয়সা বাদ দিলে কত হয়ে যাবে? 60 টাকা। এই 60 টাকাটা আমরা ভাগ করব কি দ্বারা? যত বছর দেওয়া আছে তত দ্বারা, 3 দ্বারা। তার মানে কত হয়ে যাবে? 3 × 60। তাহলে এটা কত বছরের হিসাবে চলে আসবে? এই যে ভাগ করে যেটা পাবো সেটা চলে আসবে আমার 2 বছরের হিসাবে সুদ। তার মানে 2 বছরের হিসাবে আসলো। এখন বলছে 8% হারে বৃদ্ধি পাচ্ছে। তার মানে 8% কথার অর্থ কি? 8/100। 8% মানে কি? 8/100। অর্থাৎ 8 টাকা যদি সুদ হয়, তাহলে মূলধনটা কত হবে আমার? 100 টাকা। তবে 20 টাকাতে কত হয়ে যাবে? 100/8 ইন্টু 100/8। যেহেতু এটা আমরা বাদ দিয়ে কততে নিয়ে চলে এসেছি? 2 বছরের, সেই জন্য 2 বার আমরা গুণ করে দিব। তাহলে দেখো 2 দ্বারা 4, 2 দ্বারা 10, 2 দ্বারা 4, 2 দ্বারা 5, 4 × 25 = 100, 4 × 25 = 100, 25 আর 25 625 ইন্টু 5, তাহলে করে দিলে কত আসবে? 5 × 5 = 25, 5 × 2 = 5, 2 × 10 = 2, 12, 5 × 6 = 30, আর 1 = 31, 3125 টাকা উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে যখনই দেখতে পাবে যে কম্পাউন্ড ইন্টারেস্ট এবং সিম্পল ইন্টারেস্টের পার্থক্য দিয়ে দিয়েছে, এটা 2 বছরের থাকলে কিছুই করতে হতো না, ডিরেক্টলি আমরা এখান থেকে করতে পারতাম। কিন্তু 3 বছরের বলেছে মানে কি, আমাকে কি করতে হবে? 3 বছরের বলেছে মানে খুচরো টাকাটা বাদ দিব, দিয়ে 3 দ্বারা ভাগ করে দিব। 4 বছরের বলে খুচরো টাকাটা বাদ দিয়ে আমরা 4 দ্বারা ভাগ করতাম, দিয়ে যেটা পাবো সেটা ইন্টু 8% বলেছে মানে কি 8/100 জানি, তাহলে উল্টো করে তোমরা গুণ করে দেবে। এটুকুই মনে রাখবে, আর বেশি কিছু করতে হবে না। যে 20 ইন্টু 8% বলেছে, তার মানে 100/8 করে দাও, 100/8 করে দাও। কতবার করবে? 2 বার করবে। যেটা অ্যান্সার হবে সেটা হয়ে যাবে আমাদের কি? মূলধন। চলো দেখে নাও একবার জিনিসটা, লিখতে গেলে লিখে নাও। চলো নেক্সট কোশ্চিন দেখবে, খুব ইম্পর্টেন্ট কোশ্চিন, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চিন। তোমরা এটাকে ভিভিআই দিয়ে রাখো, এই টাইপের অঙ্ক কিন্তু আসতে পারে, হার্ড শিফট হলে এই টাইপের আসবে। চলো তাহলে এখান থেকে আমাদের 22 নম্বর প্র্যাকটিস সেটে টপ 10 কোশ্চিন আমরা কমপ্লিট করে নিলাম। আশা করি তোমরা এই সেটের 90% অঙ্ক করতে পেরেছো।
আর যারা একবারে এক্সেলেন্ট প্রথম থেকে কনসেপ্ট ক্লাস সহ করে এসছো সব কিছু, তাহলে তারা 10টার মধ্যে 10টা করতে পেরেছো। এইভাবেই ক্লাস শেষ হওয়া মাত্রই, প্রত্যেক দিন আমি যেটা বলি আজকেও বলবো যে ক্লাস শেষ হওয়া মাত্রই তোমরা কি করবে, যেই সব অঙ্কগুলো পারোনি, যারা নতুন রয়েছো যারা পারোনি, সেটাকে আবার প্র্যাকটিস করো। তুমি এমনভাবে প্র্যাকটিস করো, 2বার 3বার প্র্যাকটিস করো, যেন পরবর্তী ক্লাসে যদি আবার সেম টাইপের অঙ্ক পাও, তাহলে যেন আর মিস্টেক না হয়, তুমি করতে না পারো এই টাইপের না হয়। তোমাকে এরপরের ক্লাসে কিন্তু পারতে হবে, ভুল একবারই, দ্বিতীয়বার নয়। একবার পারলে না, দ্বিতীয়বার যেন এমন না হয় যে তুমি আটকে যাও। তাহলে এখান থেকে আমাদের 10টা কোশ্চিনের সেট কমপ্লিট হলো, এর দ্বারা মানে আমাদের 22 নম্বর প্র্যাকটিস সেট কমপ্লিট হয়ে গেল। আবার আমরা পরবর্তীকালে অর্থাৎ আমরা পরের দিন আবার আমরা দেখব 10টি টপ কোশ্চিন নিয়ে 23 নম্বর প্র্যাকটিস সেটে। তাহলে তোমরা ততক্ষণ কি করবে, প্রত্যেকটা প্রশ্ন যেগুলো পারোনি প্র্যাকটিস করবে এবং রিভিশন করবে ঠিকঠাক করে, এবং বাকি সাবজেক্টগুলোও ভালো করে পড়ে যাও, কারণ সিলেকশনের জন্য প্রত্যেকটা সাবজেক্ট আমাদের গুরুত্বপূর্ণ। তাহলে তোমরা প্রত্যেকে ভালো করে পড়াশোনা করো, ভালো থাকো, সুস্থ থাকো। আবার দেখা হবে তোমাদের সঙ্গে কালকের ক্লাসে 7টা 30, সন্ধ্যা 7টা 30-এ। ধন্যবাদ।